ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, কার্গো জাহাজে ড্রোন হামলার প্রতিশোধ। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ, তেহরানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন দাবি ট্রাম্পের। ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় লাশের সারি, নিহত বেড়ে 920, নিখোঁজ অর্ধলক্ষ। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা, অনিশ্চয়তায় লাখ লাখ মানুষ। লেবাননের সংঘাত নিরসনে ওয়াশিংটনে চুক্তি সই, ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় প্রত্যাখ্যান হিজবুল্লাহর। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি দাবি জাতিসংঘের। ইসরায়েলি কারাগারে বন্দীদের উপর আবারও নির্যাতনের অভিযোগ মানবাধিকার সংগঠনের। গাজায় নতুন করে হামলায় নিহত 6, তীব্র হচ্ছে মানবিক সংকট বলছে জাতিসংঘ। এবং রূপকথার মতো বিশ্বকাপ কেপ ভার্দের প্রথম অংশগ্রহণে উঠল নকআউটে। স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়, দেমবেলের হ্যাটট্রিকে নরওয়েকে গুঁড়িয়ে দিল ফ্রান্স। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ চালায় তেহরানও। হামলা অব্যাহত থাকলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলাকে যুদ্ধবিরতির চুক্তির বোকামিপূর্ণ লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক মার্কিন হামলার পরও ইরানের কিছু সামরিক সক্ষমতা রয়ে গেছে, তবে সেটিও খুব সীমিত। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজ লক্ষ্য করে ইরান 4টি ড্রোন ছুড়েছিল। এর মধ্যে একটি বড় মালবাহী জাহাজের ওপর ডেকে আঘাত হানে, যদিও জাহাজটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। ট্রাম্পের দাবি, বাকি 3টি ড্রোন মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। তবে হামলার সময় বা নির্দিষ্ট স্থান উল্লেখ না করেই ঘটনাটিকে যুদ্ধবিরতি চুক্তির বোকামিপূর্ণ লঙ্ঘন বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। সংস্থাটির দাবি, ইরানের অনুমোদিত রুট ব্যবহার করেই কেবল নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করা সম্ভব। একই সঙ্গে দাবি করা হয়, সতর্কবার্তার পর অনুমতি ছাড়াই প্রণালী অতিক্রমের চেষ্টা করা অন্তত 3টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা স্থগিত করেছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও। শুক্রবার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র সদৃশ্য বস্তুর আঘাতের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানান, কয়েকটি জাহাজের নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার ও স্থানান্তর কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই উপসাগরীয় কয়েকটি দেশ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইরানের। দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার সহায়তা করার জন্য উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ ভূমিকা রেখেছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। শিউলি রোসা, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত এবং বিশ্ব বাজারের চরম অস্থিতিশীলতাকে পুঁজি করে রেকর্ড মুনাফা লুটছে পশ্চিমা পুঁজিপতিরা। 4 মাসের এই যুদ্ধের জেরে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানির, সামরিক ঠিকাদার এবং ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর পকেট ব্যাপকভাবে ভারী হয়েছে। তবে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্মগুলো। ট্রাম্প প্রশাসনের আগাম তথ্য ফাঁসের মাধ্যমে কোটি কোটি ডলার হাতিয়ে নেয়ার নতুন কেলেঙ্কারি উন্মোচিত হয়েছে। ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলো। হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার কারণে অপরিশোধিত জ্বালানির দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ $126 গিয়ে ঠেকে। এতে সৌদি আরামকো, ব্রিটিশ পেট্রোলিয়াম, শেল এবং টোটাল এনার্জির মতো তেল গ্যাস জায়ান্টদের মুনাফা এক ধাক্কায় 25% পর্যন্ত বেড়ে যায়। সেই সঙ্গে হরমুজ এড়িয়ে বিকল্প রুট ব্যবহার এবং মার্কিন এলএনজি কোম্পানিগুলোর চড়া দামে গ্যাস বিক্রি এই মুনাফার পাহাড় তৈরিতে বড় ভূমিকা রেখেছে।
যুদ্ধের বাজারে দ্বিতীয় বড় সুবিধাভোগী হল অস্ত্র নির্মাতা বা সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। যুদ্ধ শুরুর পরপরই আরটিএক্স, লকহিড মার্টিন, বোয়িং এবং নর্থরপ গ্রুম্যানের মতো শীর্ষ অস্ত্র নির্মাতারা মার্কিন প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির সুবিধা নিয়ে অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। নর্থরপ গ্রুম্যানের অর্ডারের ব্যাকলগ রেকর্ড $95.6 বিলিয়ন পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে পেন্টাগনের $1 ট্রিলিয়ন সামরিক চুক্তির সিংহভাগই চলে গেছে এই গুটি কয়েক বেসরকারি কোম্পানির পকেটে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ায় বৈশ্বিক কার্গো পরিবহন ও বিমা খাতের ব্যয় আকাশচুম্বী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ায় যাতায়াতকারী ট্যাঙ্কারের ফ্রেইট রেট 1 লাফে 5 গুণ বেড়েছে, যা ফ্রন্টলাইনের মতো বড় শিপিং অপারেটরদের দৈনিক আয় লাখ ডলারে পৌঁছে দিয়েছে। পাশাপাশি যুদ্ধকালীন বিমা ঝুঁকি বা ওয়ার রিস্ক প্রিমিয়াম বহুগুণ বৃদ্ধি পাওয়ায় গার্ড বা স্কুলদের মতো শীর্ষ বিমা কোম্পানিগুলো রাতারাতি বিপুল মুনাফা কুড়িয়েছে। মধ্যপ্রাচ্য সংকট কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের বড় ব্যাংকগুলোও তাদের ফি ও ট্রেডিং রেভিনিউ বাড়িয়েছে। 2026 সালের প্রথম 3 মাসেই জেপি মর্গান চেজ, ব্যাংক অব আমেরিকা সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ 6টি বিনিয়োগকারী ব্যাংক সম্মিলিতভাবে প্রায় $48 বিলিয়ন মুনাফা করেছে। মূলত বন্ড, মুদ্রা ও পণ্য বাজারের অস্থিরতা ব্যাংকগুলোর জন্য আয়ের বড় উৎস হয়ে দাঁড়ায়। তবে সাধারণ ব্যবসায়ী ও ব্যাংকারদের ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে পলি মার্কেট ও কালশির মতো অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্মগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বা বিমান হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে কিছু রহস্যময় নতুন অ্যাকাউন্ট থেকে নিখুঁত বাজি ধরে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়। ইয়েল ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে ইনসাইডার ট্রেডিং বা আগাম তথ্য ফাঁসের মাধ্যমে এই সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো থেকে প্রায় $143 মিলিয়ন লাভ করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 920 জনে। আহত হয়েছেন আরও 3,360 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অন্তত 172 জন। নিখোঁজের তালিকা ছাড়িয়েছে 50,000। পরাঘাতের মধ্যেও চলছে উদ্ধার অভিযান। উদ্ধারকারী দল ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। পাশাপাশি $15 কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। চারিদিকে কেবলই ধ্বংসযজ্ঞ। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার উত্তরাঞ্চল। হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। আহত হয়েছেন কয়েক হাজার। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন শতাধিক মানুষ। নিখোঁজের তালিকা ছাড়িয়েছে 50,000। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাইগুয়েরা অঞ্চল থেকে পর্যন্ত 200-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মূল ভূমিকম্পের পর ইতিমধ্যেই 214টি পরাঘাত অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ ও জটিল করে তুলছে। তবুও জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় শত শত ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং সেন্টার ও হাজারও বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আহতদের চিকিৎসায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালু করা হলেও চিকিৎসকরা বলছেন দুর্যোগের আগেই হাসপাতালগুলো ঔষধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে ছিল। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলের বাইরে স্বজনদের উদ্বেগ, উৎকণ্ঠা আরও ভারী করে তুলছে পরিস্থিতিকে। নিখোঁজ স্বজনদের খোঁজে শত শত মানুষ ভিড় করছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও চিকিৎসা কেন্দ্রে। এরই মধ্যেই ধ্বংসস্তূপের নিচ থেকে 3 ভাই বোনকে জীবিত উদ্ধারের ঘটনা কিছুটা আশার আলো দেখালেও অধিকাংশ পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায়। উদ্ধার তৎপরতায় জোরদার হচ্ছে আন্তর্জাতিক সহায়তাও। উদ্ধারকারী দল, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। যুদ্ধ জাহাজ ও পরিবহন বিমান মোতায়েনের পাশাপাশি $15 কোটি মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, বিপর্যয় মোকাবেলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং জাতিসংঘ সেই প্রচেষ্টার নেতৃত্ব দেবে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, দুর্বল অবকাঠামো এবং রাজনৈতিক অস্থিরতা ভেনেজুয়েলার জন্য এই দুর্যোগ মোকাবেলাকে আরও কঠিন করে তুলেছে। শিউলি রোসা, সময় সংবাদ।
ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অবসানে ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের চুক্তিতে সই করে এই দুই দেশ। এটিকে শান্তির পথে প্রথম পদক্ষেপ বললেও এখনও চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল। কয়েকদিনের কূটনৈতিক আলোচনার পর শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে ইসরায়েল ও লেবাননের মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ ও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখেল লেইটার। স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি কঠিন হলেও অত্যন্ত প্রয়োজনীয় যাত্রার প্রথম পদক্ষেপ। তবে চুক্তির শর্তাবলী কিংবা 16 এপ্রিলের যুদ্ধবিরতির চুক্তির তুলনায় এতে কি পরিবর্তন আনা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত নাগরিকদের ঘরে ফেরানোর প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছেন লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়াল লেইটার বলেন, এই চুক্তির কেন্দ্রে রয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যকার শান্তির পথ। এখানে ইরান কিংবা হিজবুল্লাহর কোনো ভূমিকা নেই। তার ভাষায় দুই দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই এই ফ্রেমওয়ার্কের চূড়ান্ত লক্ষ্য। চুক্তির পর এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভবিষ্যতে দক্ষিণ লেবাননের কিছু এলাকার নিয়ন্ত্রণ ধীরে ধীরে দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তবে হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনী মোতায়েন থাকবে। অর্থাৎ শান্তি প্রক্রিয়া এগুলো নিরাপত্তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইসরায়েল আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয়, এমনটা ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু। এরই মধ্যে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল। সংস্থাটি বলছে, 2 দিন আগে ব্লু লাইনের দক্ষিণ দিক থেকে দুটি রকেট উৎক্ষেপণের গতিপথ শনাক্ত হলেও যুদ্ধবিরতি এখন ইসরায়েলি বাহিনীর আকাশ ও স্থল তৎপরতা অব্যাহত আছে। ইউনিফিলের পর্যবেক্ষণ অনুযায়ী এল বায়াদা উপকূলীয় এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়াও নাকুরা উপকূলে লেবাননের আঞ্চলিক জলসীমায় 2টি ইসরায়েলি টহল নৌকাকেও প্রবেশ করতে দেখা যায়। শিউলি রোসা, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ড্রোন ও বিমান হামলায় আহত হয়েছেন আরও অনেকে। এদিকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। অন্যদিকে অবরোধ, আমদানি নিষেধাজ্ঞা ও অর্থ সংকটে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শুক্রবার মধ্য গাজার আল মাগাজি শরণার্থী শিবিরে বেসামরিক গাড়ি লক্ষ্য করে হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। একই দিনে উত্তর গাজার জাবালি আল বালাদ ও গাজা সিটির উত্তরে বেইত লাহিয়া হাউজিং প্রজেক্ট এলাকাতেও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন এখন প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত নীতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, কারাগারগুলোকে ক্ষুধা, অপমান ও মানবিক মর্যাদা হরণের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, নারী, শিশু ও বয়স্ক বন্দী সহ প্রায় সবাই কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগের তালিকায় রয়েছে বিদ্যুৎপৃষ্ট করা, খাবার, পানি ও ঘুম থেকে বঞ্চিত রাখা, শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন সহিংসতার ঘটনাও রয়েছে। সংকটের মধ্যেও গাজা জুড়ে খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন সংস্থা। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহেই প্রায় 2,40,000 চিকিৎসা পরামর্শ সেবা দেয়া হয়েছে। তবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক সতর্ক করে বলেছেন, আমদানি নিষেধাজ্ঞা, গাজার অনেক এলাকায় সীমিত প্রবেশাধিকার, অর্থায়নের ঘাটতি এবং লজিস্টিক জটিলতার কারণে আশ্রয় সামগ্রী সহ জরুরি ত্রাণের তীব্র সংকট তৈরি হয়েছে। ফলে আগের তুলনায় এখন অনেক কম পরিবার প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে বর্তমানে কেরেম সালোম সীমান্ত ক্রসিংয়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে একমাত্র কার্যকর পথ। তবে এই ক্রসিং দিয়েই প্রবেশ করার সব ধরনের পণ্য ও মানবিক সহায়তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইসরায়েল। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, প্রবেশাধিকার ও সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক না হলে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের রাম মন্দিরের অনুদানের 7 কোটি রুপি আত্মসাৎ নিয়ে বিতর্ক, ট্রাস্টের শীর্ষ 2 কর্মকর্তার পদত্যাগ, গ্রেফতার 8, তদন্তকে আইবশ আখ্যা কেজরিওয়ালের। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে ইতিহাস গড়ল কেপ ভার্দে। এদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী 2 দলের সাথে ড্র করার পর কেপ ভার্দে রুখে দিল সৌদি আরবকেও। টুর্নামেন্টে টিকে থাকতে সৌদির প্রয়োজন ছিল জয় আর কেপ ভার্দের একটা ড্র। সৌদির সঙ্গে কাঙ্ক্ষিত ড্র করায় 3 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিল কেপ ভার্দে। এদিকে 1-0 গোলে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা বাজে উরুগুয়ের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে স্পেন। গোল পাননি এমবাপে, মাঠে নামেননি হল্যান্ড। বোস্টনে এমবাপে হল্যান্ডের দ্বৈরথ উপভোগের সুযোগ হয়নি দর্শকদের। তবে বিগ ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ওসমান দেমবেলে। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকে ফ্রান্সকে বড় জয় উপহার দিলেন ব্যালন ডি'র জয়ী তারকা। নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নকআউটে ফ্রান্স। বোস্টনে এমবাপ্পে হল্যান্ডের শোতে ম্যাজিক ম্যান দেমবেলে। প্রায় 1 দশক ধরে যে স্পোর্টিং প্রজেক্ট নিয়ে বিশ্ব ফুটবল মাতাচ্ছে ফরাসিরা, তা এবারের বিশ্বকাপে যেন আরও পরিণত। 2018-র চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপরা এবারও হট ফেভারিট। কিলিয়ান এমবাপ্পে যদি হন পোস্টার বয়, তবে এই মুহূর্তে ফ্রেঞ্চদের চিট কোড ওসমান দেমবেলে। রেকর্ড গড়া হ্যাটট্রিকে ব্যালন ডি'র জয়ী তারকা আরও একবার মনে করিয়ে দিলেন কি দুর্দান্ত ফর্মে আছেন। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ এক্সাইটিং হিসেবে ধরা হচ্ছিল ফ্রান্স নরওয়ে ম্যাচটাকে। এ প্রজন্মের 2 গোল মেশিন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড মুখোমুখি আন্তর্জাতিক ফুটবলে। সবাই ধরে নিয়েছিলেন 2 দলই আগে নকআউট পর্ব নিশ্চিত করলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না একটুও। আবার আগের 2 ম্যাচে 4টি করে গোল করা এমবাপ্পে হল্যান্ডও সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন, ধরে নেওয়া হচ্ছিল তেমনই। কিন্তু ম্যাচের চিত্র একদমই ভিন্ন। এদিন মাঠেই নামেননি হল্যান্ড। ফাইনাল স্কোর লাইনও এক পেশে একটা ম্যাচের কথাই বলবে। যদিও আক্রমণের হিসেবে একেবারে এক পেশে বলা যাবে না ম্যাচটাকে। ভাইকিংরা চেষ্টা করেছে প্যারিসের দুর্গ ভাঙার, কিন্তু বারবার হয়েছে ব্যর্থ। এমনকি পেনাল্টি পেয়েও হাতছাড়া করেছে সুযোগ। অ্যাসগার্ডের গোলটা ছাড়া 90 মিনিটে আনন্দের উপলক্ষ পাননি নরওয়ের সমর্থকরা। শুরু থেকেই ম্যাচের সব আলো কেড়ে নেন দেমবেলে। 7, 20 ও 32 মিনিটে করেন গোল, গড়েন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। 1954 সালে অস্ট্রিয়ার এরিক প্রোপস্টের চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 24 মিনিটে করা হ্যাটট্রিকটাই এখন পর্যন্ত দ্রুততম। এদিন গোলের দেখা না পেলেও নিষ্প্রভ ছিলেন না এমবাপ্পে। দেমবেলের প্রথম 2 গোলে অ্যাসিস্ট করে গোলে অবদানের তালিকায় শীর্ষে তিনি। স্কোর ও অ্যাসিস্ট মিলিয়ে এখন এই বিশ্বকাপে কিলিয়ানের কন্ট্রিবিউশন 6 গোলে। দেমবেলের হ্যাটট্রিকের পর আসরের প্রথম গোলের দেখা পেয়েছেন দেজিরে দুয়ে। হল্যান্ডের নরওয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে আই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ফ্রান্স। রাউন্ড অফ 32-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সি, ডি, এফ, জি ও এইচ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সব মিলিয়ে সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে গ্রুপ রানার্স আপ নরওয়ে রাউন্ড অফ 32-তে পাচ্ছে আইভরি কোস্টকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এমবাপ্পে দেমবেলের হাত ধরে তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ফরাসিরা। দল নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বড় পর্দায় ফ্রান্স নরওয়ে ম্যাচ দেখে প্যারিসের রাস্তায় জয় উদযাপন করেন তারা। আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হট ফেভারিট ফ্রান্স তাদের নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে এই ম্যাচে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ফ্রান্স। প্রথমার্ধেই
3 গোল দিয়ে বসে তারা নরওয়েকে। প্রথমার্ধে 1 গোল পরিশোধ করে নরওয়ে, দ্বিতীয়ার্ধেও তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। এদিকে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়া ফরাসি ফুটবল দলের জয়ে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করেছেন ফুটবল সমর্থকরা। The good players with that, and we are very confident. Excited to see a very good player. And we have to win it this time, eventually against Argentina to get our revenge. And anyway, it's nice to be here. গতবার না পারলেও এবার তারা কাপ নিয়ে ঘরে ফিরবে, এমনটাই প্রত্যাশা ফরাসি ফুটবল সমর্থকদের। অনেকদিন পর এত সুন্দর একটা ম্যাচ দেখলাম যে কল্পনাতীত। এতে মনে হয় যে ফ্রান্স আগামী বিশ্বকাপ আমাদের ফ্রান্সে আসতেছে। দেমবালে যে হ্যাটট্রিক করেছে তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী এবারকার বিশ্বকাপ আমরা জিতবো। আলেলো ফ্রান্স, বিবলো ফ্রান্স। রক্ষণভাগ এবং আক্রমণভাগ মিলিয়ে বেশ শক্তিশালী এবারের ফরাসি ফুটবল দল। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি সেরে নিয়েছে পর্তুগাল। মায়ামিতে শেষ অনুশীলন সেশনের মধ্যমণি ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 3টি গ্রুপে ভাগ হয়ে প্র্যাকটিস করেছে পর্তুগিজরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ রবার্টো মার্টিনেজ। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্টে বিস্তারিত। আমার ঠিক পেছনে অনুশীলন শুরু করেছে পর্তুগাল ফুটবল দল। এই অনুশীলন সেশনে কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে আছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো প্রথম ম্যাচে যখন কঙ্গোর বিপক্ষে খুব একটা পারফর্ম করতে পারেননি, দল ড্র করেছে, তাকে নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে এই বিশ্বকাপে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন পর্তুগাল দলের, এবং অনুশীলনের প্রথম 15 মিনিট উন্মুক্ত থাকে সংবাদ মাধ্যমের জন্য। এরপর কিন্তু ট্যাকটিক্যাল যে অনুশীলনগুলো, যে ফরমেশনে খেলে, কে কোথায় খেলবেন এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আসলে অনুশীলন করা হয়। আমরা দেখছি এখানে 3 গ্রুপে দলের ফুটবলাররা ভাগ হয়ে ওয়ার্ম আপ করছেন। এর মধ্যে সবচেয়ে বামের যে গ্রুপটি, এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো। তার আসলে শেষ বিশ্বকাপ আমরা বলতেই পারি। 41 বছর বয়সে তিনি বিশ্বকাপ খেলছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। রোনালদো 41 বছর বয়সে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন। বিশ্বকাপেও কিন্তু এটি একটি রেকর্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বের পর্তুগালের শেষ ম্যাচ। কলম্বিয়া কিন্তু প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। র্যাঙ্কিংয়ে একটু পার্থক্য থাকলেও আসলে কলম্বিয়াকে বলাই যায় যে এই বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। সবশেষ কোপা আমেরিকা 2 বছর আগে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল কোপা আমেরিকার ফাইনাল। যদিও হেরে যায় ম্যাচটি, কিন্তু এরপরও বলাই যায় যে দলটিতে দারুণ কিছু ফুটবলার রয়েছে। পর্তুগাল দল এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চায়, কারণ এই ম্যাচে জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। মিডফিল্ড নিয়ে কিন্তু দলের কোচ বেশ আশাবাদী। শুধু মিডফিল্ড নয়, তাদের আক্রমণ ভাগেও যথেষ্ট বিকল্প রয়েছে। গত ম্যাচে আমরা দেখেছি রোনালদো গোল করেছেন, পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে নেমে রাফায়েল লিয়াও কিন্তু গোল করেছেন, এবং তাদের স্কোয়াডে আরেকজন গোল স্কোরার রয়েছেন, তিনি গনসালো রামোস। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে পর্তুগাল পা রাখতে চাইবে বিশ্বকাপের নকআউট পর্বে। প্রথম ম্যাচে যখন রোনালদো গোল পাননি, অনেকে কিন্তু বলেছে দলে তার প্রয়োজন নেই, দলে আসলে অনেকে তাকে চায় না, কিন্তু অনুশীলনে একেবারেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোনালদো, তার পেছনে পেছনে আছেন ফুটবলাররা, দলের সতীর্থরা, এবং অধিনায়ক যেভাবে আসলে যেটা হওয়া উচিত সেভাবেই কিন্তু রোনালদো দলকে নেতৃত্ব দিচ্ছে, এবং প্রত্যাশা এটাই থাকবে সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রুশ নিয়ন্ত্রিত হরলিভকা শহরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। জবাবে কিয়েভ লক্ষ্য করে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। বেলারুশকে যুদ্ধে টানলে পরিস্থিতি বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে যে কোনো পরিস্থিতিতে রাশিয়ার পাশে থাকার কথাই জানান তিনি। এদিকে সীমান্ত প্রতিরক্ষা আরও জোরদার করেছে ইউক্রেন। রুশ নিয়ন্ত্রিত হারলিভকা শহরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এতে একটি আবাসিক ভবনের প্রবেশপথ ধসে পড়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বাসিন্দারা জানান, গভীর রাতে বিস্ফোরণের পরই ভবনটির একটি অংশ ধসে পড়ে। রাশিয়ার অভ্যন্তরেও আরও 2টি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভেও নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। হামলায় একটি আবাসিক ভবনে আগুন লেগে তা কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কিয়েভের মেয়র জানান, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করেন স্থানীয় দমকল বাহিনী।
সম্প্রতি ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কা। ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না বলে জানান তিনি। বেলারুশকে যুদ্ধে টেনে আনার চেষ্টা হলে পরিস্থিতির ধরন মুহূর্তেই বদলে যাবে বলেও হুঁশিয়ারি দেন। তবে একই সঙ্গে স্পষ্ট করেন যে কোনো পরিস্থিতিতে পুতিন প্রশাসনের পাশেই থাকবে মিনস্ক। এদিকে ইউক্রেন উত্তর সীমান্তে প্রতিরক্ষা আরও জোরদার করছে। চেরনিহিভ অঞ্চলের সীমান্তবর্তী প্রায় 1000 বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোতায়েন করা হচ্ছে নতুন ড্রোন ইউনিট। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের অযোধ্যায় রাম মন্দিরের অনুদানের 7 কোটি রুপি আত্মসাতের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পদত্যাগ করেছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সহ শীর্ষ 2 কর্মকর্তা। বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে ট্রাস্টের কর্মী ও সাবেক চালক সহ 8 জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তদন্তকে আইওয়াশ বলে আখ্যা দিয়েছেন আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। আবারও আলোচনায় ভারতের অযোধ্যার রাম মন্দির। সম্প্রতি অভিযোগ ওঠে মন্দিরের অনুদানের অন্তত 7 কোটি রুপি চুরি হয়ে গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনা শুরু হয়। বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলার পর কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের সাবেক চালক ও ঘনিষ্ঠ সহযোগী রামাশঙ্কর যাদব ওরফে টিন্নু, অনুদান গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী এবং অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা। এদিকে গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্র পদত্যাগ করেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে উত্তেজনা। অযোধ্যা সফরে গিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তদন্তকে আইওয়াশ বলে আখ্যা দিয়েছেন। বলেন, এতদিন ধরে চলা এমন কেলেঙ্কারি শুধু নিম্ন পদস্থ কর্মীদের পক্ষে সম্ভব নয়। প্রকৃত রাঘব বোয়ালদের আড়াল করতে নিম্ন পদস্থ কর্মচারীদের বলির পাঠা বানানো হচ্ছে বলেও অভিযোগ তার। এই চুরিতে অনেক বড় বড় রাক্ষস জড়িয়ে আছে। যেসব লোক চুরি করেছে তারা এই মহা ডাকাতিতে জড়িত আছে। দুর্ভাগ্যবশত ওনাদেরকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাভাবিকভাবেই তারা তো নিজেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, তাই তারা নিজেদেরকে পুরোপুরি বাঁচানোর চেষ্টায় রয়েছে। চলমান বিতর্কের মধ্যেই বিরোধীদের একহাত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এসআইটির প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ধর্মীয় বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বেইজিং এর সবচেয়ে উঁচু ভবনে আছড়ে পড়ল ছোট বিমান। 2টি কাঁচের প্যানেল ক্ষতিগ্রস্ত। নিরাপদে সরিয়ে নেওয়া হয় সবাইকে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। গবেষকরা বলছেন, মাত্র 5 দশক আগেও এমন তাপমাত্রা ছিল অসম্ভব। এর কারণ হিসেবে দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করছেন তারা। তাই ভবিষ্যতে এমন চরম তাপপ্রবাহ ঘন ঘন দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ দেখছে ইউরোপ। তীব্র দাবদাহের কবলে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশ। অনেক স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, প্রকৃতির এই বিরূপ দিক রাতারাতি তৈরি হয়েছে কিনা। বিজ্ঞানীরা বলছেন, মাত্র 5 দশক আগেও এই তাপপ্রবাহ ছিল অসম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার এট্রিবিউশন প্রকাশিত এক গবেষণা বলছে, জুনে ইউরোপে যে ভয়াবহ তাপপ্রবাহ চলছে তা মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। গবেষকদের বিশ্লেষণে দেখা যায়, 1976 সালের জলবায়ু পরিস্থিতিতে এমন তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। গবেষকদের মতে, এই তাপপ্রবাহের পেছনে এল নিনোর কোনো ভূমিকা নেই। মূল কারণ দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়ন। বর্তমানে ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ, যেখানে 1980-এর দশক থেকে বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে তাপমাত্রা বেড়েছে। তাই ভবিষ্যতে এমন চরম তাপপ্রবাহ ঘন ঘন দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। আমরা দেখেছি 1976 সালে ইউরোপে যে বড় তাপপ্রবাহ হয়েছিল, তারপর গত 50 বছরে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। জলবায়ু যত বেশি উষ্ণ হতে থাকবে, এ ধরনের ঘটনা ততই ঘন ঘন ঘটবে। ভবিষ্যতে এমন তাপপ্রবাহ হয়তো খুব স্বাভাবিক একটা ঘটনায় পরিণত হবে। ইউরোপীয় ইউনিয়নের কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এবং আইপিসিসির তথ্য অনুযায়ী ইউরোপ দ্রুত উষ্ণ
হয়ে ওঠার প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস। এর সঙ্গে স্থলভাগের দ্রুত উত্তপ্ত হওয়া, মাটির আর্দ্রতা কমে যাওয়া এবং দীর্ঘস্থায়ী হিটডোমের মতো আবহাওয়াগত পরিস্থিতি তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুটি বিষয়ের উপর জোর দেন বিজ্ঞানীরা: কার্বন নিঃসরণ কমিয়ে সমস্যার উৎপত্তিস্থলেই তা বন্ধ করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া। এছাড়া অবকাঠামো, নগর পরিকল্পনা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দাবানল শুরুর আগেই মহাকাশ থেকে পৌঁছে যাবে সতর্কবার্তা। আগুন শনাক্তে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় অগ্নি নির্বাপন ব্যবস্থায় নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক যুক্ত করেছে গ্রিস। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তাপ সংবেদনশীল প্রযুক্তির সমন্বয়ে গড়া এই ব্যবস্থা দাবানল মোকাবেলায় আনছে নতুন সক্ষমতা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামাল দেওয়ার পাশাপাশি ইউরোপের প্রযুক্তিগত স্বনির্ভরতার নতুন মাইলফলক হিসেবেও দেখা হচ্ছে এই উদ্যোগকে। কোথাও আগুনের সূত্রপাত হলেই মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে যাবে আগুনের অবস্থান, বিস্তৃতি ও তীব্রতার তথ্য। কোন দিকে আগুন ছড়িয়ে পড়তে পারে, কোথায় অগ্নি নির্বাপন বাহিনী মোতায়েন করলে সবচেয়ে কার্যকর হবে, সেই বিশ্লেষণও মিলবে তাৎক্ষণিকভাবে। এ লক্ষ্যেই নতুন দাবানল মৌসুমের আগে মহাকাশ ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করেছে গ্রিস। মে মাসে পৃথিবীর নিম্ন কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে 4টি ক্ষুদ্রাকৃতির তাপ সংবেদনশীল স্যাটেলাইট। জার্মান প্রতিষ্ঠান অরোরাটেকের তৈরি এই স্যাটেলাইটগুলো মাত্র 4 মিটার প্রশস্ত আগুনও শনাক্ত করতে পারে। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় অগ্নি নির্বাপন ব্যবস্থায় নিবেদিত স্যাটেলাইট নেটওয়ার্ক যুক্ত করল গ্রিস। 2024 সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের সাক্ষী হয়েছে গ্রিস। এর আগে 2018 সালে এথেন্সের কাছে ভয়াবহ দাবানলে শতাধিক মানুষের প্রাণহানির পর অগ্নি নির্বাপন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনে দেশটি। ড্রোন ও স্থলভিত্তিক সেন্সরের সঙ্গে এবার যুক্ত হলো স্যাটেলাইট, যা দুর্গম পাহাড়ি এলাকা ও দ্বীপাঞ্চলেও দ্রুত আগুন শনাক্ত করে আগুনের গতিপথের আরও নির্ভুল পূর্বাভাস দিতে পারবে। এই প্ল্যাটফর্মটি বিভিন্ন উৎস থেকে পাওয়া সব তথ্য একত্র করে তাৎক্ষণিকভাবে উপস্থাপন করে। ফলে দাবানল মোকাবিলার সময় মাঠে থাকা কর্মকর্তারা হাতে থাকা ট্যাবলেটেই আগুনের অবস্থান, বিস্তৃতি ও সম্ভাব্য গতিপথ দেখতে পারেন। এতে কোন এলাকায় অগ্নি নির্বাপন বাহিনী মোতায়েন করলে সবচেয়ে কার্যকর হবে সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। তবে এই প্রযুক্তির ব্যবহার শুধু দাবানল মোকাবিলায় সীমাবদ্ধ রাখছে না দেশটি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তাপ সংবেদনশীল রাডার ও অপটিক্যাল স্যাটেলাইট সমন্বয়ে আরও বড় একটি মহাকাশ পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলছে গ্রিস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা, কৃষি ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা, তাপপ্রবাহ পর্যবেক্ষণ এবং শহরের হিট আইল্যান্ড শনাক্তেও এটি ব্যবহার করা হবে। একই সঙ্গে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে এই প্রকল্পকে ইউরোপের নিজস্ব মহাকাশ ও নিরাপত্তা সক্ষমতা জোরদারের দীর্ঘমেয়াদী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। টানা বৃষ্টিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে, পানিবন্দী বহু মানুষ। অন্যদিকে ঘূর্ণিঝড় মেঘালার প্রভাবে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। নিউজিল্যান্ডে শক্তিশালী ঝড়ে প্রায় 200 ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। পাহাড় ধসে বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগালি ও কেইপানিয়র জেলা। বন্যায় হতাহত ও নিখোঁজের খবর পাওয়া গেছে। পানিবন্দীদের জন্য হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছাড়ার পর আসামের লাখিমপুর জেলায় বহু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। গতকাল রাত 8টার দিকে এনইপিসিওর বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়া হয়। এরপরই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। বাঁধ থেকে পানি ছাড়া হবে এমন কোনো আগাম তথ্য আমরা পাইনি। পানি আমাদের এলাকায় পৌঁছানোর আগেই গবাদি পশু সরিয়ে নেওয়ার সুযোগও মেলেনি। এতে আমাদের 2-3টি গরু ও কয়েকটি ছাগল হারিয়ে গেছে। এদিকে ঘূর্ণিঝড় মেঘালার প্রভাবে তাইওয়ানের কাওচিয়ং, তাইনান ও পিংতুং অঞ্চলে প্রবল বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়ি ও মোটর
মোটরসাইকেল ডুবে গেছে। কোথাও কোথাও হাঁটু পানি মারিয়ে চলাচল করছেন মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। ভোরে বন্যার পানি ঢুকতে শুরু করে, কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পানি নেমে যায়, কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়, নতুন করে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ডের মধ্যাঞ্চল। রাজধানী ওয়েলিংটনে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো মানুষ। বিদ্যুৎ কর্মীরা অনেক এলাকায় সংযোগ ফিরিয়ে আনলেও এখনও হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন। ঝড়ের কারণে বাতিল হয়েছে প্রায় 200-র মতো ফ্লাইট। দেশের বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। স্পেনের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পুড়ে গেছে অন্তত 1000 হেক্টরের বেশি এলাকা। শুক্রবার স্পেনের হুয়েস্কা প্রদেশে দাবানল দেখা দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল কর্মীরা। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে গাছপালা পরিষ্কার, ফায়ার ব্রেক তৈরি এবং পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। আগুনের ঝুঁকিতে থাকা আশেপাশের এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। লুক্সেমবার্গে জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে সন্তান নিয়ে হাজির হন সুইডেনের জলবায়ু মন্ত্রী রোমিনা পোরমুখতারি। বৃহস্পতিবার বৈঠকে রোমিনা তার 3 মাসের ছেলে আদামকে সঙ্গে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের বৈঠকে অংশ নেন। ইইউ কাউন্সিল জানায়, মন্ত্রীদের এমন বৈঠকে কোনো শিশুর অংশ নেওয়ার ঘটনা এই প্রথম। রোমিনা জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই ছেলেকে সঙ্গে নিয়ে বৈঠকে গিয়েছিলেন। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, ভালো মাতৃত্ব ও পিতৃকালীন ছুটির ব্যবস্থা থাকলে নারীদের কাজ ও পরিবারের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হয় না। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাজ এবং পরিবারের একসঙ্গে সামলানো সম্ভব, তবে এর জন্য এমন একজন জীবনসঙ্গী দরকার যিনি দায়িত্ব ভাগ করে নিতে আগ্রহী এবং আধুনিক মানসিকতার। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের রাজধানী বেইজিং এর সবচেয়ে উঁচু বহুতল ভবনে একটি ছোট বিমান আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে শহরের 109 তলা CITIC টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ভবনটি থেকে বিমানের ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ওই ভবন থেকে সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিধ্বস্ত বিমানটি স্থানীয় একটি এভিয়েশন কোম্পানির তৈরি হালকা স্পোর্টস এয়ারক্রাফট। তবে ঠিক কী কারণে বিমানটি নির্ধারিত রুট থেকে সরে গিয়ে ভবনে আঘাত হানল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় প্রায় 5 লাখ ড্রোন যোদ্ধা প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ড্রোন সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগের কথা জানান। বলেন, 2029 সালের মধ্যে সেনা, নৌ বিমান বাহিনীর ব্যবহারের জন্য 1,10,000 ড্রোন উৎপাদন করা হবে। সীমান্তবর্তী ইউনিটগুলোতে কয়েক হাজার ড্রোন ও অ্যান্টি ড্রোন ব্যবস্থাও মোতায়েন করা হবে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নতুন ড্রোন তৈরিতে শতভাগ দেশীয় উপাদান ব্যবহার করা হবে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। এক্ষেত্রে চীনা যন্ত্রাংশের উপর কোনো নির্ভরতা রাখা হবে না। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত দেখে ড্রোনের কার্যকারিতায় জোর দিচ্ছে দেশটি। নাইজেরিয়ার লাগোসে একটি 3 তলা ভবন ধসে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যের আলাকিজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে জরুরি নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপ থেকে অন্তত 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনটি একটি শপিং কমপ্লেক্স ছিল। ধসের সময় ব্যবসায়িক কার্যক্রম চলছিল বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো। ইয়েমেনে গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে আল আরাবিয়া টেলিভিশনের সংবাদদাতা মোহাম্মদ আইদা
নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে মোকাল্লা শহরে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। আল আরাবিয়া জানিয়েছে, প্রায় 1 মাস আগে থেকে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো আইদাকে তার উপর হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছিল। তবে হামলার দায় এখনো কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এরই মধ্যে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলছে ইরানের গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে স্তন ক্যান্সারের পরীক্ষামূলক mRNA ভ্যাকসিন। অন্যদিকে অস্ত্রোপচারে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ থেকে হাড় পুনর্গঠনে সক্ষম নতুন ন্যানো জেলাটিন স্পঞ্জও তৈরি করেছেন দেশটির বিজ্ঞানীরা। দুটি উদ্ভাবনী চিকিৎসা বিজ্ঞানে আরও কার্যকর এবং সাশ্রয়ী চিকিৎসার আশা জাগাচ্ছে। বিশ্বজুড়ে নারীদের সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারের মধ্যে অন্যতম স্তন ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2022 সালে বিশ্বব্যাপী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে 6,70,000-এর বেশি মৃত্যু হয়েছে। কেমোথেরাপি, রেডিওথেরাপি কিংবা অস্ত্রোপচার স্তন ক্যান্সার চিকিৎসায় প্রধান উপায় হলেও এসব পদ্ধতি সুস্থ কোষেরও ক্ষতি করে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা প্রতিরোধী হয়ে ওঠে ক্যান্সার। এ বাস্তবতায় রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই ক্যান্সারের বিরুদ্ধে কাজে লাগানোর নতুন পথ খুঁজছেন বিজ্ঞানীরা। সে লক্ষ্যেই তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস সহ ইরানের 5টি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা কম্পিউটার ভিত্তিক প্রযুক্তিতে একটি পরীক্ষামূলক mRNA ভ্যাকসিন তৈরি করেছেন। এটি টিউমারের বৃদ্ধি ও শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার জন্য দায়ী ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2 এবং সিমেট এই দুটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। গবেষকদের দাবি, ভ্যাকসিনটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে সক্রিয় করতে পারে যাতে টিউমারের রক্ত সরবরাহ কমে যায় এবং ক্যান্সার কোষের বিস্তার বাধাগ্রস্ত হয়। আন্তর্জাতিক সাময়িকী ইন্টারন্যাশনাল ইমিউনোফার্মাকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, কম্পিউটার সিমুলেশনে ভ্যাকসিনটি দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সম্ভাবনা দেখিয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন, এটি এখনও পরীক্ষাগার, প্রাণী ও মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের ধাপ অতিক্রম করেনি। ফলে কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন। একই সময়ে আরেকটি উদ্ভাবনও সামনে এনেছেন ইরানের গবেষকরা। তৈরি করেছেন বহুমুখী ন্যানো জেলাটিন স্পঞ্জ, যা অস্ত্রোপচারের সময় রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, সংক্রমণ প্রতিরোধ এবং হাড় পুনর্গঠনের কাজ একসঙ্গে করতে পারে। জৈবভাবে ক্ষয়যোগ্য এই স্পঞ্জ শরীরেই ধীরে ধীরে শোষিত হয়ে যায়, তাই অপসারণের জন্য আলাদা অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। বিশেষজ্ঞদের মতে, দাঁতের চিকিৎসা ও পুনর্গঠনমূলক অস্ত্রোপচারে এটি চিকিৎসার খরচ কমানোর পাশাপাশি রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। হাজার মাইল দূরের দেশ ইতালিতে কৃষি খাতে সাফল্যের নতুন গল্প লিখছেন বাংলাদেশিরা। সিসিলির পালেরমোতে এক প্রবাসী বাংলাদেশি বছরে প্রায় 4 কোটি টাকার সবজি বিক্রি করে গড়েছেন অনন্য নজির। ইটালি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। ইতালির পালেরমো ও আশপাশ এলাকায় বাংলাদেশিদের পরিচালনায় গড়ে উঠেছে একাধিক বাণিজ্যিক সবজি খামার। স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের ইতালিয়ান ও বাংলাদেশি সবজি। সরবরাহ করা হচ্ছে সুপারমার্কেট, পাইকারি বাজার ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে। ইতালিতে কৃষিখাতে সাফল্যের অন্যতম কাণ্ডারি সোহেল মোহাম্মদ প্রায় 2 বিঘা জমিতে গড়ে তোলা খামার থেকে বছরে প্রায় 4 কোটি টাকার সবজি বিক্রির দাবিদার। জমির বার্ষিক ভাড়াই গুনতে হয় প্রায় 17 লাখ টাকা। ইটালিয়ান সবজি করতে হলে বেশ লোক লাগে, তো আমি স্পন্সারে তো অনেক ফ্লুসির মাধ্যমে অনেক লোক আনছি, অনেকজনে কাজ করতেছি। কিছুটা শ্রমিক সংকটের কারণে আমরা কিছুটা ভোগান্তিতে পড়েছি। শুধু সোহেল নন, ইতালির বিভিন্ন অঞ্চলে শত শত বাংলাদেশি কৃষি বাগান ব্যবস্থাপনা ও কৃষিপণ্য বিপণনে যুক্ত। কৃষি শ্রমিকরা বলছেন, স্পন্সর ভিসায় এসে এখন তারা ভালো আছেন, আয় করছেন অনেক বেশি। তবে খামার মালিকদের অভিযোগ, দক্ষ শ্রমিকের অভাবে অনেক সময় উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। আমি কৃষি কাজের বিষয়ে ইতালিতে আইছি, আসার পরে একদিন ভরে কাজে লাগছি। এখানে কাম করতেছি 6 মাস ক্ষেত্র কাম করতেছি। আমার 1500 টাকা স্যালারি আসে মাসে। এগ্রিকালচার বিষয়ে আইছি, আসার পরে এই বাগানে আমি কাজ করতেছি। ইনশাআল্লাহ
কাজ কাম সব ভালোই চলছে। ব্যবসায়ীদের মতে শ্রমিক সংকট কাটিয়ে ওঠা এবং প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়লে ইতালির কৃষিখাতে বাংলাদেশিদের সাফল্য আরও বাড়বে। তবে কৃষি ভিসায় এসে অনেক শ্রমিক অন্য পেশায় চলে যাওয়ায় বাংলাদেশিদের জন্য স্পন্সর ভিসার কোটা বাড়ানো কঠিন হয়ে পড়েছে। ইতালির সিসিলির পালেরমো থেকে হাসান মাহমুদ, সমাজ।